তাহলে কি বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে আনরেস্ট্রিক্টেড হতে যাচ্ছে সকল স্পোর্টস গেমস গুলো? কেননা বর্তমান বাংলাদেশ সরকার স্পোর্টস এর উপরে 15% পর্যন্ত ভ্যাট বসাতে যাচ্ছে। আর যদি ভ্যাট বসাতে হয় সেক্ষেত্রে কি বাংলাদেশ থেকে সকল স্পোর্টস গেমস গুলোকে পরিপূর্ণভাবে আনরেস্ট্রিক্টেড করা হবে, কিংবা এই বিষয়টি কিভাবে কার্যকর হবে সে ব্যাপারে ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। একই সাথে পাবজি মোবাইলের অন্যতম জনপ্রিয় টিম A1 স্পোর্টস তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য রিসেন্টলি পাকিস্তানে পৌঁছেছে PMGO, অর্থাৎ পাবজি মোবাইলের অফিসিয়াল রিজিওনাল ইভেন্ট, যেটা মূলত সাউথ এশিয়ার টিমগুলো নিয়ে দেশগুলো নিয়ে করা হয়েছে। সেই টুর্নামেন্টের আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা যারা যারা এই সকল ভিডিওগুলো দেখার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে স্পোর্টস রিলেটেড, গেমস রিলেটেড সকল ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার স্পোর্টস এর উপরে 15% এর মতো ভ্যাট বসাতে যাচ্ছে। থেকে অনলাইন গেমিং এ বসানো হচ্ছে 15% মূসক ও সম্পূরক শুল্ক। ইতিমধ্যে বাজেটের বিষয়টিকে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ অতি শীঘ্রই অনলাইন গেমস এর প্রতি যে বাজেট অর্থাৎ 15% ভ্যাট বসানো সেই ব্যাপারটিকে আরোপ করা হতে পারে। সরকারের এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে বিষয়টি আসলে পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই নানাভাবে বিবেচনা করা হচ্ছে। কেউ এটাকে পজিটিভ ভাবে দেখার চেষ্টা করতেছে, কেউ আবার ব্যাপারটিকে নেগেটিভ ভাবেও নিচ্ছে। পজিটিভ ভাবে বিষয়টিকে উল্লেখ করে শহীদ দাদু একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, অনলাইন গেমে ভ্যাট আরোপ মানে স্পোর্টস ইন্ডাস্ট্রি এখন অফিসিয়াল গুরুত্ব পাচ্ছে। এতে ভবিষ্যতে বড় ধরনের স্পন্সর, ইনভেস্টমেন্ট, আরো প্রফেশনাল টুর্নামেন্টের বড় সুযোগ তৈরি হবে। তিনি আরো উল্লেখ করেন, আশা করা যায় এটা বাংলাদেশের স্পোর্টস কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। বাংলাদেশের সকল প্লেয়ার, ক্রিয়েটর আর স্পোর্টস কমিউনিটির জন্য রইল শুভকামনা। অবশ্যই যদি সরকার এটাতে ভ্যাট আরোপ করতে চায় তাহলে অবশ্যই এইটাকে অফিসিয়াল ভাবে বা বাংলাদেশে স্বীকৃতি প্রদান করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমরা পুরোপুরি রেস্ট্রিকশনের একটি সুযোগ দেখতে পাচ্ছি। তবে একই সাথে বিষয়টিকে নেগেটিভ ভাবেও নিয়েছে সময় টিভির সাংবাদিক তানভীর হাসান। তানভীর হাসান তার পোস্টের ভিতরে উল্লেখ করেছে, স্পোর্টস সেক্টরে 15% ভ্যাট বসাতে চাই এনবিআর। সরকার স্পোর্টস এর জন্য আজ নাগাদ কি উপকার করেছে যে গেমাররা খুশির ঠেলায় নেচে নেচে সরকারকে কর দিবে। এই সেক্টরকে আগে এস্টাবলিশ করুন, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করুন। এখনো দেশের বাইরে খেলতে গেলে এয়ারপোর্টে জুয়ারি বলে চিহ্নিত করে, কোন গেম ব্যান, কোন গেম আনবেন এই নিয়ে চলে বিতর্ক। ল্যান্ড টুর্নামেন্টে পুলিশ এসে বন্ধ করে দেয়। মোবাইল অপারেটর গুলো ঠিক মতো প্যাকেজ দিচ্ছে না। আপনি আমাকে সুযোগ সুবিধাই দিচ্ছেন না, কিন্তু আবদার করে বসলেন আমার টাকার 15% কেটে নেবেন। অর্থাৎ সময় টিভি সাংবাদিক তানভীর হাসান এটাকে উল্লেখ করার চেষ্টা করতেছে, আজ পর্যন্ত আমাদের গেমিং সেক্টরে কিন্তু কোন সরকারের তেমন স্ট্রাকচার বিল করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া এরকমের কোনো উন্নয়ন করে নাই। যেহেতু এখানে কোনো ধরনের উন্নয়ন সাধিত হয় নাই, সেক্ষেত্রে কিভাবে ভ্যাট আরোপ করতে পারে? যদিও নেগেটিভ অনেক বিষয় থাকবে, তবে আমার ধারণা মতে যদি সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই পুরো স্পোর্টস সেক্টরটাকে আলাদা করে গেমগুলোকে বাংলাদেশে স্বীকৃতি প্রদানের মাধ্যমে যদি সিস্টেমে ধাপিত হয় তাহলে অবশ্যই আমাদের জন্য উপকার হবে। কিন্তু কোনো কিছু না করেই যদি শুধুমাত্র ভ্যাট বসানো হয় বিষয়টা হয়তোবা ততটা আমাদের জন্য উপকারে আসবে না। এই পুরো বিষয় সম্পর্কে আপনাদের যে ধরনের মন্তব্য রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের আসলে গেমের পরিপূর্ণভাবে স্বীকৃতি পাওয়াটা কেন বেশি জরুরি? প্রথমত তানভীর হাসান তার পোস্টের ভিতরে উল্লেখ করেছে, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে বাইরে খেলতে গেলে জুয়ারি বলে চিহ্নিত করা হয়। যদি সরকার সম্পূর্ণভাবে বিষয়টাতে গুরুত্ব দেয় এবং আলাদা একটি সেক্টর তৈরি করে সেক্ষেত্রে আর আমাদেরকে এই ট্যাগ বহন করতে হবে না। যেমন আপনাদেরকে রিসেন্টলি একটি উদাহরণ দেই, অবশ্যই ইন্টারন্যাশনালি অনেক উদাহরণ আছে। সাম্প্রতিক সময় PMGO খেলতে গিয়েছে বাংলাদেশ থেকে 4টি দল। এটি মূলত হচ্ছে সাউথ এশিয়ান অফিসিয়াল রিজিওনাল ইভেন্ট, যেখানে বাংলাদেশ থেকে টোটাল 4টি কোয়ালিফাই করার টিম গিয়েছে। এই পুরো টুর্নামেন্টের ভিতরে প্রাইজ মানি ধরা হয়েছে $40,000, যেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং PMNC-SA থেকে 3টি টিম পর্যন্ত যুক্ত হবে। অবশ্যই এটি একটি গর্বের জায়গা। বাংলাদেশের টিমগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে পুরো বিশ্বের সামনে, বিশ্বের অন্যান্য জনপ্রিয় দলগুলোর সামনে। তাই অবশ্যই সবকিছু বিবেচনায় একটি সঠিক স্ট্রাকচার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। PMGO 2026 এটি মূলত অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের লাহোরে। অলরেডি এটার যে ভেন্যু রয়েছে তা কিন্তু রিভিল হয়েছে। চলুন আপনাদেরকে PMGO 2026 এর ভেন্যুটিকে দেখাই। 5, 4, 3, 2, 1. You are not ready for this. Every legend was once unknown. 3 regions. Every battle a spectacle of chaos. One champion. 16 teams.
পরবর্তী টপিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। আমাদের ডিকে গ্যাজেট সাব কিন্তু বেশ কিছু অ্যাচিভমেন্ট করেছে, যার মধ্যে আমাদের প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে পিভা কোম্পানি থেকে আমরা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল অথরাইজেশন পেয়ে গিয়েছি, যার অর্থ হচ্ছে বর্তমানে আমরা বাংলাদেশে অথরাইজেশন হিসেবে পিভার প্রোডাক্ট গুলোকে সেল করতে পারবো। অলরেডি কিন্তু পিভা ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় দুইটি ফোন কুলার পিভা B3 এবং পিভা X30 এই দুইটি আমাদের ডিকে গ্যাজেট সাবের স্টকে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তারও বাইরে পিভা থেকে আমাদেরকে আরো দুইটা কুলার গিফট করা হয়েছে রিভিউ করার জন্য। নতুন অ্যারাইভ করা প্রোডাক্ট গুলো এবং রিভিউ এর জন্য গিফট করা দুইটি আইটেমের সকল ডিটেলস ভিডিও ডিকে গ্যাজেট সাবের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে প্রতিনিয়ত আপলোড করা হবে। তারও পাশাপাশি যেহেতু বর্তমানে আমরা বাংলাদেশের অথরাইজ সেলার, সেক্ষেত্রে পিভা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলোকে সব থেকে কম দামে আমাদের থেকেই পেয়ে যাবে। তাই আর দেরি না করে সেই সকল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ডিকে গ্যাজেট সাবের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখবেন। তার পাশাপাশি আপনাদেরকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ। আপনারা আমাদেরকে এই ডিকে গ্যাজেট সাবের জার্নিতে এত বেশি পরিমাণে সাপোর্ট দিয়েছেন যে বর্তমানে আমরা সহজেই যে কোনো ধরনের ব্র্যান্ডের অফিসিয়াল অথরাইজেশন ক্লেম করতে পারি। এই বড় ধরনের সাপোর্টের জন্য আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা আমাদের ডিকে গ্যাজেট সাবের পাশে থাকবেন। আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির অফিসিয়াল প্রোডাক্ট গুলো নিয়ে আসার জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং প্রতিনিয়ত এই চেষ্টা আমরা চালিয়ে যাব। এখন আপনাদেরকে 50,000 টাকা প্রাইজ মানির একটি ফ্রি টুর্নামেন্টের আপডেট দিব, যে টুর্নামেন্ট হচ্ছে তাহিয়া এক্স স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে। রিসেন্টলি তাহিয়া এক্স স্পোর্টস এই চ্যানেলের ভিতরে 50,000 টাকা প্রাইজ মানি দিয়ে একটি টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যার রেজিস্ট্রেশন শুরু হবে 15 তারিখ বিকাল 5টা থেকে। আনলিমিটেড পর্যন্ত স্লট রয়েছে। আপনারা যে সকল স্পোর্টস টিম গুলো রয়েছেন, স্পোর্টস প্লেয়াররা রয়েছেন, তারা অবশ্যই নিজের টিম নিয়ে তাহিয়া এক্স স্পোর্টস এর অফিসিয়াল টুর্নামেন্টে জয়েন করতে পারেন। তাদের যে অ্যানাউন্সমেন্টের কমিউনিটি পোস্ট ছিল তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই আপনারা তাহিয়া এক্স স্পোর্টস চ্যানেলটিকে চেক করে আসবেন। যেহেতু আপনাদেরকে পিএমজিওর আপডেট দিলাম, সেক্ষেত্রে আরো একটু আপডেট দিয়ে দেই। পিএমজিও এর অফিসিয়াল কাস্টিং এ যুক্ত হয়েছে RBN। পাবজি মোবাইলের অন্যতম জনপ্রিয় এবং পুরনো একজন কাস্টার হচ্ছে RBN। পুনরায় আবারও পাবজি মোবাইলের অফিসিয়াল কাস্টিং এর ভিতরে ফিরে আসার জন্য অনেক অনেক অভিনন্দন RBN কে। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে হিমেল মিয়া এবং টিম ইনফিনিটি রিলেটেড। রিসেন্টলি হিমেল মিয়ার বিরুদ্ধে বড় ধরনের একটি এলিগেশন নিয়ে আসে টিম ইনফিনিটি, যেখানে টিম ইনফিনিটি দাবি করে হিমেল মিয়া তাদের অনেকগুলো টুর্নামেন্টের প্রাইজ মানি, অনেক টুর্নামেন্টের স্লট আটকে রেখেছে। টিম ইনফিনিটি হিমেল মিয়াকে নিয়ে টিম ইনফিনিটি যে পোস্ট করে, সেখানে তারা বেশ কিছু ভয়েস স্ক্রিনশট শো করার পাশাপাশি যে বিষয়টিকে উল্লেখ করে তা হলো তাদের একজন প্লেয়ার অভি, যে পূর্বে হ্যাক ধরা খাওয়ার কারণে ব্যান খেয়েছিল। সেই অবির ইস্যুটাকে মূলত বারবার টেনে এনে টিম ইনফিনিটিকে বারবার অসহযোগিতা করে যাওয়া হচ্ছে। যখন হিমেল মিয়াকে নিয়ে এই ধরনের একটি এলিগেশন আসে, তখন সে এই ব্যাপারে রিয়েক্ট করে একটি পোস্ট করে, যেখানে তিনি স্বীকার করেন তিনি অবশ্যই প্রাইজ মানিগুলোকে আটকে দিয়েছিলেন। তার কারণ স্বরূপ জানানো হয়েছে ইনফিনিটি এর মূল সমস্যা হলো একটা ফাইনালে তারা 10,000-এর মতো প্রাইজ পুল পাওয়ার কথা ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালের পরে আমরা রিপোর্ট পাই যে FFEB থেকে ব্যান হওয়া ওই প্লেয়ারকে INF এর হয়ে সেই ফাইনালে INF মিকি আইডিতে খেলানো হয়েছে। তাই যখন আমরা হাতে সলিড প্রুফ পাই যে বিষয়টা সত্যি ছিল, তখন আমরা তাদের স্লট এবং পিপি গুলো হোল্ড করে দেই, আর ওই ফাইনালের প্রাইজ মানিটা বাকি 11টা টিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে বলা হয়। অর্থাৎ এখানে অবির যে ব্যাপারটি রয়েছে, সেই কারণেই মূলত টিম ইনফিনিটির প্রাইজ মানিটাকে হোল্ড করা হয়েছিল বলে হিমেল মিয়া নিজের দিক থেকে ব্যাপারটিকে ক্লিয়ার করেন। হিমেল মিয়া যখন এইরকমের একটি পোস্ট করলেন, অতঃপর ইনফিনিটি একটি কাউন্টার পোস্ট করে, যেখানে তারা জানায় যদি অবিকে ব্যানই করা হয়ে থাকে এবং অবিকে যদি এই সকল টুর্নামেন্ট গুলোতে যুক্ত হতে দেওয়া না হয়, তাহলে কেন হিমেল মিয়া নিজেই অবিকে তার টিমে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। এই ব্যাপারে করা পোস্টের ভিতরে ইনফিনিটি অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করে, যেখানে মূলত অবিকে তার দলে নেওয়ার বিষয়গুলো এবং দলে নিয়ে পরবর্তীতে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার বিষয়গুলো উঠে আসে। প্রমাণগুলো দেওয়ার পাশাপাশি টিম ইনফিনিটি প্রশ্ন করে, যদি অবিকে বাদই দেওয়া হয় কিংবা ব্যানই করা হয়, তাহলে কেন হিমেল মিয়া নিজের টিমের ভিতরে অবিকে নেওয়ার চেষ্টা করেছিল। আর এই যে ব্যক্তিগত আক্রোশ রয়েছে, সেই আক্রোশের উপরেই মূলত টিম ইনফিনিটির বিরুদ্ধে এই সকল এলিগেশন কিংবা এই সকল অসহযোগিতাগুলো করা হচ্ছে বলে দাবি করে টিম ইনফিনিটি তাদের করা পোস্টের ভিতরে। আজকের ভিডিওতে আমাদের সর্বশেষ টপিকটি হচ্ছে IM সজীব রিলেটেড। রিসেন্টলি IM সজীব যখন তার ইউটিউবের ভিতরে আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছিলেন, তখনই তাকে নিয়ে অনেক ধরনের বাজে বাজে মন্তব্য শুরু হয়। বিশেষ করে যখন তিনি লাইভ স্ট্রিমের ভিতরে রিমু FF কে নিয়ে গেম প্লে করেছিলেন, তখন নানা ধরনের বাজে বাজে মন্তব্য হতে থাকে। এই বিষয়গুলোর উপরে একটি রিপ্লাই ভিডিও আপলোড করে IM সজীব, যেখানে IM সজীব জানায় তাকে নিয়ে যে সকল বাজে মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলো আসলে উচিত নয় কিংবা সঠিকও নয়। তিনি মূলত এরকমের কোনো ধরনের কাজ করেন নাই। তিনি পরবর্তীতে যাতে স্পোর্টস কমিউনিটিতে স্পোর্টস এর টপিকগুলো নিয়ে রোস্টিং ভিডিও
পড়তে পারেন, সেজন্যই চ্যানেলটাকে অ্যাক্টিভ করার জন্য লাইভ স্ট্রিম করেছিলেন এবং সেই লাইভ স্ট্রিমের ভিতরে তিনি রিমু এফএফ কেও নিয়ে এসেছিলেন। এই সকল ব্যাপারে রিপ্লাই দেওয়ার পাশাপাশি আই এম সজীব জানাই, যেহেতু মানুষের এত বেশি সমস্যা তাকে নিয়ে, তাই তিনি স্পোর্টস এর ব্যাপারে কিংবা ফ্রি ফায়ার রিলেটেড রোস্টিং এ আর তেমন কোনো কথা বলবেন না। বানাইতাছিল, বাট এখন মুজাহিদ ভাই নাই। ফ্রি স্পোর্টস নিয়ে কিছু সিন্ডিকেট ছিল যেগুলো নিয়ে এখন আর কথা বলার কাউরে পাইতাছি না, তাই আপনার কাছে বলতাছি তুমি আমাকে প্রুফগুলো দিও, আমি ওটা নিয়ে ভিডিওস বানাবো। তো আমার নেক্সট ভিডিও হওয়ার কথাই ছিল ওইটা, ঠিক আছে, আমার নেক্সট ভিডিও হওয়ার কথাই ছিল ওইটা। যে তোমাদের সামনে স্ক্রিনশট দেখতে পারতাছো, আমি ওদের নামটা হাইড করে দিলাম ওদের প্রাইভেসির জন্য। এই যে তোমরা স্ক্রিনশটটা দেখতাছো, কথাটা হইতাছে কবের কার তোমরা দেখো, মুজাহিদ মরে যাওয়ার 2-3 দিন পরেই মেবি। আমি ওদের কাছ থেকে প্রুফ কালেক্ট করে রাখছি, ভিডিও বানাবো এই ফ্রি ফায়ারের স্পোর্টস এর সিন্ডিকেট নিয়ে। আমি জানি এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা হবে ফ্রি ফায়ারের কিছু ইউটিউবারদের সাথে, বাট আমি চিন্তা করতেছিলাম যখন আমি এই স্পোর্টস এর সিন্ডিকেট গুলো তুলে ধরবো তখন আমার চ্যানেলে একটা না একটা স্ট্রাইক আসবে। এটা আমি ধরেই রাখছিলাম যে আমার চ্যানেলে স্ট্রাইক আসবে। তখন আমি কি করব, এই সেকেন্ড চ্যানেলে আইসা এই স্পোর্টস এর সিন্ডিকেট গুলো তুলে ধরবো। এই জন্য আমি কি করছি, আমার এই সেকেন্ড চ্যানেলে আইসা 2 দিন ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করছি, যাতে চ্যানেলটা একটু অ্যাক্টিভ হয়, পোলাপান এখানে একটু থাকে, যাতে ভিডিওস আপলোড করলে পোলাপানের কাছে পৌঁছায়। নেক্সটে তোমরা কোনো টাইপের কোনো ধরনের রিপ্লাই আমার কাছ থেকে পাবা না। এন্ড নেক্সটে আমি এখন থেকে বলে যাইতাছি এই ভিডিওর মধ্যে, এর পরবর্তীতে তোমরা আমার কাছ থেকে ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে কোনো ভেজাল হইলেও বা ফ্রি ফায়ার টপিকে কোনো রোস্ট এক্সপোজ কোনো টাইপের ভিডিওস তুমি কোনোদিনও পাবা না আমার কাছ থেকে। কারণ হইতাছে ভাই, এই ইম্যাচিউর পোলাপানদের মাঝে আমি আর থাকতে চাই না, ঠিক আছে। আই এম সজীব এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে এইচটিসি এম্পায়ার একটি ভিডিও আপলোড করে, যেখানে তিনি জানান আই এম সজীবের মতো একজন রোস্টার যদি এইভাবে এই সকল মন্তব্যের উপরে ভিত্তি করে চলে যায়, সেক্ষেত্রে সেটি বৃহৎ পরিসরে ফ্রি ফায়ার রোস্টিং এর জন্য বড় ধরনের একটি ঘাটতি হয়ে দাঁড়াবে। যেমনটা আমরা দেখেছিলাম সাদিকুল গেমার যখন চলে গেল কিংবা অ্যাডভান্স গেমিং যখন চলে গেল, তখন কিন্তু রোস্টিং কমিউনিটিতে বড় ধরনের একটি এফেক্ট পড়েছে। তাই তিনি পার্সোনালি আই এম সজীবকে চলে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তেমনই তোমরা এক্সপোজ করেছো, রোস্ট করেছো, নো প্রবলেম, কিন্তু তোমরা কখনো চেও না যে কোনো রোস্টার চলে যাক, ঠিক তেমনই আই এম সজীবও চলে যায়। এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কারণ কোনো রোস্টারের চলে যাওয়া আলটিমেটলি রোস্টিং কমিউনিটির একটা ক্ষতি। যদি সজীব কোনো প্রবলেম নিতান্তই হয়ে থাকে তো বসো, আর যদি কোনো ক্রিয়েটরের সাথে প্রবলেম থাকে তার সাথেও বসো, এক জায়গায় বসো। যদি কোনো কথা বলার থাকে কথা বলো, যদি কারো কথায় তোমার কষ্ট লেগে থাকে এখনো তো বসাবসি সুযোগ আছে, সে ক্রিয়েটরকে ডাকো, এক জায়গায় বসো, একসাথে আলোচনা করে ঠিক করে নেওয়াটাই মনে হয় বেটার হবে। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত। আজকের মতো এখানে শেষ করতেছি। যাওয়ার পূর্বে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ডিকে গ্যাজেটস হাবের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেখান থেকে জয়েন হবেন। আপনাদের জন্য আপকামিং অনেকগুলো সারপ্রাইজ রয়েছে, যদি সারপ্রাইজ গুলো মিস করতে না চান তাহলে অবশ্যই এখনই ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে আমাদের পেজটা ঘুরে আসবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং আপডেট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।